এমন একটা ঘটনা ঘটছে ভাই, এটা কোনোদিনও আশা করিনি ভাই। আপনারাও আশা করছেন কি? দেখেন তো যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই বলেন যে ভুয়া নিউজ শেয়ার করি, যে ভালো করে দেখেন ভাই আপনারা। ভালো করে দেখেন, কালবেলা থেকে একটা নিউজ শেয়ার করতেছে আপনাদেরকে। নিউজের দেখেন টাইটেলটা কি ভাই? যে পতিতাপল্লী থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এখানে কমেন্ট বক্সে অনেকে বলছে যে এটা কার আদর্শের অনুসারী, এমন জায়গা থেকে গ্রেপ্তার হলো, সেটা আবার পতিতাপল্লী। কি করছিল ওখানে গিয়ে? আপনার কি মনে হয় ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, তাই না? চলুন বিস্তারিত আপনারা জানবেন আজকের এই ভিডিও থেকে। আর আপনাদের মতামত আগে জানানোর দরকার নেই, জানি অনেক মানুষ আজকের এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আপনারা। আবার অনেকেই এদের বংশোদ্ভূত যারা রয়েছেন তারা আবার আমাকে গালিও দেবেন। তো গালি দেন। যারা যারা আজকে এই ভিডিওটি দেখে আমাকে বাজে ভাষায় গালিগালাজ করবেন, মনে করবো যে আপনারাও ওখান থেকেই হয়তো ওখানে থাকেন আপনারা। ঠিক আছে, ওগুলো আর না বলি। তো চলুন মূল নিউজে চলে যাই। সেটা হলো যে পতিতাপল্লী থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। কোথায় ঘটনাটি ঘটেছে? জামালপুর পতিতাপল্লী থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাও গ্রেপ্তার হয়েছে। শুক্রবার 31শে জানুয়ারি বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিফ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পতিতাপল্লী থেকে গ্রেপ্তার ওই নেতার নাম মাসুদ পারভেজ মুকুল। তিনি জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি। গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জুলাই আগস্টে ঘটনায় করা 2 মামলায় এজাহারভুক্ত আসামি। জুলাই আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে মৌলান্দ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ পারভেজ মুকুলের বিরুদ্ধেও। সাইফুল ও মুকুলকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। ভালো কথা, তোমরা বঙ্গবন্ধুর সৈনিক, অথচ যায় থাকো পতিতালয়ে। সি 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 রেননি সি রেননি সি। যাই হোক, জামালপুর সদর থানা ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিফ জানান, গ্রেফতার 2 জনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে শহরের দেওয়ানপাড়ায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেপ্তার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে। সি 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 রেননি সি রেননি সি, একটা গান বেরিয়েছে না ভাই? সি সি সি, পতিতালয় থেকে গ্রেপ্তারের চাইতে আর কি হতে পারে জঘন্যতম কাজ। তো যাই হোক, আপনাদের কি মনে হয় সে পতিতালয় থেকে গ্রেপ্তার হয়েছে? পতিতালয়ে সে আসলে কি করতেছিল, কেনই বা পতিতালয়ে গিয়েছিল? আপনারা একটু বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর তারা কার আদর্শের সৈনিক সে বলছে, আপনারা একটু কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। सीज बरी है मस्त मस्त सीज बरी है मस्त सीज बरी है मस्त मस्त सीज बरी है मस्त। আপনারা চিন্তা করতেছেন, কে রে ভাই শুয়ে থেকে কি ভীমরতি ধরছে, শুয়ে থেকে আবার হিন্দি গান গাইতেছে? আরে ভাই, আমি তো গাই নেই ভাই। আমাদের আপামনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু এখন হিন্দি গান গাওয়া শুরু করছে। আপনারা যে প্রোগ্রাম করবার চান, যাত্রা মঞ্চ পালা করবার চান, সেখানে কিন্তু আপনারা শেখ হাসিনার দাওয়াত দিবার পারেন। প্রিয় দর্শক শ্রোতা, গরম এখন খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। শরীরটা তোমার ভালো নাই, তাই শুয়ে থেকে শুরু করলাম, কেউ কিছু মনে করেন না। গরম এখন খবর তো দেখলাম না দিয়ে তোর উপায় নাই। দেন হিন্দি গান গেয়ে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করলেন শেখ হাসিনা। ওরে সুবহানাল্লাহ, এ যে আর কি করবে ভাই, সেটা হয়তো আপনারা চিন্তা ভাবনা করেও পারবেন না। লন একটু নিউজটা আপনাদের একটু জানাই ভাই। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে পদত্যাগের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এতে তাকে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে হিন্দি গান গাইতে এবং সরকার বিরোধী কৌশল নিয়ে আলোচনা করতে শোনা যায়। সিজ বাড়ি হে মাস্তে মাস্তে সিজ বাড়ি হে মাস্ত, এই গানটাই গাইছে ভাই। তারপরে বিস্তারিত জানাই, তাই না? ফাঁস হওয়া অডিওতে শোনা যায় শেখ হাসিনা হিন্দি গান তো সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, হে যে লেখা রয়েছে দেখছেন, আমি গাইতেছি না, গাইছেন এবং তাদের চিল মুডে থাকার পরামর্শ দিচ্ছেন। তার কণ্ঠে এই গান শুনে উচ্ছ্বাসিত হয়ে নেতাকর্মীরা একসঙ্গে জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা এই স্লোগানটা দেয় সবাই।
অডিওতে আরও শোনা যায় দলীয় নেতাকর্মীরা যেখানেই থাকুক না কেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি তাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন, আওয়ামী লীগ পরগাছা নয় যে কেউ টান দিলে ছিঁড়ে যাবে। রাজনীতিতে আওয়ামী লীগ এক বট বৃক্ষ। অডিওতে শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায়, ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়কারীর ক্ষমতায় যাওয়ার আগের ও পরের সম্পত্তির হিসাব তৈরি রাখতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার জনগণকে জিম্মি করে রেখেছে, চারদিকে শুধু লুটতারাজ আর হত্যা চলছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আসলে হত্যা কারা চালাইতেছে এটা তো আপনারা খুব ভালো করে জানেন, তাই না? অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা আওয়ামী লীগ নির্বাচন করতে না পারার জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, কি দোষ করেছে আওয়ামী লীগ? কি দিতে পেরেছেন আপনারা আন্দোলন করে? ফাঁস হয় এই অডিও ইতিমধ্যেই রাজনীতির অঙ্গনে আলোচনার ঝড় তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার বক্তব্য স্পষ্ট যে তিনি এখনো দলের নেতাকর্মীদের একত্রিত রাখতে তৎপর এবং রাজনৈতিক ময়দানে ফেরার পরিকল্পনা করছে। ভাই সুইচ বাড়ি হে মাস্তে মাস্তে আর কিছু করে ফেললাম না ভাই, ভিডিওখানে আপনারা শেয়ার করে দিন, কারণ আমার শরীরের অবস্থা ভালো না ভাই। কখন মানে আপা চলে আসে তখন তো আবার মনে করেন যে কম্বলের নিচে চলে যাবো আর বাড়ি পাবলাই ভাই। ইতিমধ্যেই একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, সেটা হলো আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম দুইজনই উপদেষ্টা, তারা পদত্যাগ করছেন। কেন আসলে পদত্যাগ করছেন, আসল রহস্যটা কি জানেন? হ্যাঁ, জানতে পারবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছু জানতে পারবেন। ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইতেছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, মানে কাল দিন পরেই ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাস কিন্তু আওয়ামী লীগ মাঠে নামবে এবং রাস্তায় নেমে তারা আবারও বাংলাদেশকে অশান্ত করার চিন্তা করবে। তাহলে কি এই ভয়ে কি আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, না আসল ঘটনা কি ভাই? একটু বিস্তারিত আপনারা জানবেন আজকের এই ভিডিওতে। গুজবে কেউ কান দেবেন না, কান দিয়ে হুদাই পাগলের প্রলাপ শুনবেন না। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই আর বলবো, ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে। হ্যাঁ, মতামত অবশ্যই জানাবেন, তবে এখন না, আগে ভিডিওটি দেখুন এবং শুনুন। পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ এবং আসিফ। জুলাই বিপ্লব নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। এবার তো বুঝতে পারছেন যে আসলে পদত্যাগ কেন করতে যাইতেছে। অনেকে বলতেছে যে হাসিনা দেশে আসবে, যার কারণে পদত্যাগ করতে যাইতেছে ভয়ে। এখন তো বুঝতে পারছেন তারা নতুন দল কিন্তু আত্মপ্রকাশ করতে যাচ্ছে, নতুন একটা দল। আচ্ছা, চলুন একটু বিস্তারিত আরও জানাই আপনাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা যায়। নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরপেক্ষ সরকার এবং আরেকটি 11 প্রসঙ্গ উঠে এসেছে। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এ প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে, তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরও বলেন, দিন শেষে এক দফায় যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। কয়েকটি সূত্রে জানায়, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায়, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকারের থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন। আদিব আরও বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। সরকার থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, কে পদত্যাগ করবে বা কারা রাজনৈতিক দলে আসবে সুনির্দিষ্টভাবে তা এখনও চূড়ান্ত হয়নি। আমাদের এসব বিষয় নিয়ে আলোচনা চলছে, তবে একটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে। এদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, সরকারের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে একটি পক্ষ। এমন চেষ্টার কারণে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এমন আলোচনা সমালোচনার পরে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, নতুন কোনো রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকার কোনো পৃষ্ঠপোষকতা করছে না। কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবে না। এই সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মুশফিক সালেহীন বলেন, দলের গঠনতন্ত্র কী হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। দেশে ও দেশের বাইরে, বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে সেসব দলের গণতন্ত্র নিয়ে আলোচনায় পর্যালোচনা চলছে। এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি, ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির গঠনতন্ত্র নিয়ে পর্যালোচনা চলছে। সংশ্লিষ্টরা একটি মধ্যপন্থী দল গঠন করতে চায়। মুশফিক সালেহিনের মতে, মধ্যপন্থী রাজনীতি হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এছাড়া দলের গঠনতন্ত্রে প্রাধান্য পাবে গণতান্ত্রিক প্রক্রিয়া, নেতৃত্ব, নির্বাচন। তৃণমূলের থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতারাও যোগ্যতার ভিত্তিতে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। কারো মনোনীত কমিটি হবে না। গণতান্ত্রিক পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে দলের নেতৃত্ব ঠিক করা হবে। পররাষ্ট্রনীতিতে বিদেশে রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা বলবে এই দলটি। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইশতেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। জনসম্পৃক্ততা বাড়াতে রংপুরের শহীদ আবু সাঈদের বাড়ি থেকে চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরামের বাড়ি পর্যন্ত লং মার্চ করার পরিকল্পনাও রয়েছে আয়োজকদের। দল ঘোষণার পর এবং রমজানের শুরুর আগে কিছু সময় হাতে রাখতে চায় সংগঠনটি। এ সময় জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেবে তারা। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায়, রাজনৈতিক দলের নাম চূড়ান্ত না হলেও এখন পর্যন্ত দেশের প্রায় শতাধিক থানা, 235টি উপজেলা ও 7 উইং কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো করা হচ্ছে শিক্ষার্থী, তরুণ সমাজ, সাবেক আমলা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিশু সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে। এক্ষেত্রে জেলাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের আগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আইন সেল, ক্রাইসিস রেসপন্স সেল, শ্রমিক সেল, তথ্য যোগাযোগ সেল, দপ্তর সেল, শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল সহ প্রায় 30টি সেল গঠনের কাজ চলমান রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা জানতে পেরেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। উপদেষ্টা নাহিদ সহ ছাত্র জনতা অভ্যুত্থানে যারা এগিয়ে গিয়েছিল এবং দোসরদেরকে দেশ থেকে তাড়িয়ে বা পালাতে বাধ্য করেছিল, তারা যেই সিদ্ধান্ত তা নিতে যাচ্ছে বা নতুন একটা দল গঠন করছে, এই দলের সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। আশা করি সবগুলো কথাগুলো আপনারা শুনেছেন এবং বিস্তারিত জানতে পেরেছেন। তো আপনাদের মতামত আসলে কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজ
নাসির অফিসিয়ালে যদি নতুন হন অবশ্যই ফলো করবেন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 7 কলেজের সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী এবং স্টেটকার্ট ভাষায় কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন গত রাত্রে থেকে শুরু করে কি একটা ঘটনাই না ঘটে গেল। হাসনাত আবদুল্লাহ সে কিন্তু বীরের ভেসে সকলের সামনে হাত টান করে সবার সামনে বাধা দেওয়ার চেষ্টা করলে অবশেষে তার উপরে কিন্তু ক্ষিপ্ত হয় শিক্ষার্থীরা। একদল খুশি হয়, কিন্তু হাসনাত আবদুল্লাহ ওরা হয়তো ভাবতেছে এটার জন্যই কি নতুন করে দেশ স্বাধীন করছি। তো চলুন ডক্টর মিজানুর রহমান আজহারী এই বিষয়টি নিয়ে কী বলতেছে। তো সবাইকে বলবো ভাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন এবং পারলে শেয়ার করবেন। চলুন একটা লাইক দিয়ে মন নিয়ে চলে যাই। ডাবি 7 কলেজ সংঘর্ষ ইস্যুতে আজহারীর স্ট্যাটাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি ও অধিভুক্ত 7 কলেজের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। সোমবার 27শে জানুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন মিজানুর রহমান আজহারী। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ। এর আগে রোববার 26শে জানুয়ারি সন্ধ্যায় 5 দফা দাবি নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা প্রভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এমন অভিযোগের সন্ধ্যা 6টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন তারা। এ সময় প্রভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন 7 কলেজের শিক্ষার্থীরা। তাতে সাড়া না পেয়ে রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন 7 কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের প্রবেশ মুখে অবস্থান নেন। রাত 11টা 40 দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার ও এফ রহমান হলের সামনে ডাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দুপক্ষের উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে পুলিশের সহায়তা চায় প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা জেনেছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে ডক্টর মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস যে ডাবি 7 কলেজ সংঘর্ষ ইস্যু নিয়ে আসলে তিনি বলছেন যে শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে একটা ঐক্য আছে, তাদের মধ্যে একটা একত্রতা বোধ আছে, এটা নষ্ট করার জন্য শকুনরা উঠে পড়ে লেগেছে, নানান ধরনের ষড়যন্ত্র করে এটা নষ্ট করার চিন্তা করতেছে। তো আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কথার সাথে একমত করে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইতিমধ্যে একটা বিষয় হয়তো আপনারা জেনে গিয়েছেন, অবশেষে সেই কালপ্রিট, একদিন পুলিশ শিক্ষার্থীদের মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। আজকে সারাদিন কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। অবশেষে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। কিভাবে আটক হলো এবং সেদিন কি ঘটেছিল সবকিছু কিন্তু জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং এই পুলিশের বিচার কি হওয়া উচিত আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন আগে নিউজটি আপনাদেরকে জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার 28শে জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সোমবার 27শে জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সে মতে আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সুবহান তরফদার, আবদুল্লাহ নোমান, ব্যারিস্টার ময়নুল করিম, সাইমুম রেজা।
প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আরশাদ হোসেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শাহবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসাবে কর্মরত ছিলেন। তবে পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে এক আদেশে সে সময় ডিএমপি জানিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মনে বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থী মুখ চেপে ধরা ছাড়াও আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছিল ডিএমপি। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি সব কিছু বিস্তারিত জেনেছেন। তো যেহেতু কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে, ধীরে ধীরে সব কিছু বের হয়ে আসবে যে কেন সে শিক্ষার্থীর মুখ চেপে ধরলো। আর ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরা ওই ভিডিওটি বা ওই চিত্রটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওই সময় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল আগস্টের আগের মাসে, হয়তো জুলাইয়ের ভিতরে হতে পারে। যাই হোক, তো এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে ওই সময়ও তোলপাড় সৃষ্টি হয়েছিল। তো অবশেষে গ্রেপ্তার হয়েছে, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তো এর বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, এর শাস্তি মাস্তি দাবির যদি কিছু জানানো থাকে, একটু কমেন্ট বক্সে জানান আপনারা। হ্যাঁ, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন কি হওয়া উচিত। আর ধীরে ধীরে সবই বের হবে আশা করি ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন ফলো করবেন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।